আমি চলে আসছি আজকের যে ঘটনা আজকে প্রথমেই শুরু করব, কারণ অনেক রিকোয়েস্ট এসছে যে 10,300 দেশের ঘটনাটা নিয়ে বলার জন্য আপনাদের কাছে। তো 10,300 দেশের আপনাদের বলবো, আপনাদের যে আজকে কনভেনশন হয়েছে, দেখলাম আমি খুব সাকসেসফুল হয়েছে কনভেনশন। তো 10,300 দেশে দেখা যাচ্ছে যে কতগুলো গ্রুপ স্প্লিট হয়ে গেছে। আপনাদের কয়েকটা গ্রুপ স্প্লিট হচ্ছে, একটা হয়তো এক একটা পার্টির দিকে অ্যালাইনমেন্ট আছে। তো আপনাদের আমি যেটা বলবো 10,300 দেশদের জন্য, যে আপনারা আন্দোলনটা প্ল্যান করে এমন ভাবে গড়ে তুলুন যেটা যাতে কোনো সময় উইথড্র না হয় যতক্ষণ না অবধি আপনাদের দাবি দেওয়াগুলো পূরণ হচ্ছে। এটার মানে হলো, আপনারা যেদিন সেক্রেটারিয়েট অবরোধ করেছিলেন ওদিন সারাদিন অপেক্ষা করানোর পরে আপনাদের সন্ধেবেলা ডাকানো হলো সেক্রেটারিয়েটে। ডাকিয়ে আপনাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বললেন যে আগামী 2 মাসের মধ্যে আপনাদের সমাধান করবে। তো 2 মাস তো হয়ে যাচ্ছে, 3 ডিসেম্বরে আর কদিন পরেই 2 মাস। তো আমি কিন্তু ওই দিনেও বলেছিলাম আপনাদের, এর পরের দিনই আমি লাইভে এসে বলেছিলাম যে বিপ্লব দেব রতনলালের কথা বিশ্বাস করা আর গোলবাজার বা বটতলার বা কোথাও একটা বাটপারের কথা বিশ্বাস করা একই ব্যাপার, কোনো পার্থক্য নেই। ওদের কথা কখনোই বিশ্বাস করবেন না। আপনাদের মিটিং এ ডেকে আপনাদের যতই খাবার খাওয়াক, যত কিছুই আদর যত্ন করুক, আশ্বাস দিক, আশ্বাসে আপনারা মানে ভিজবেন না। কারণ কথাটা হচ্ছে, ওদের কাছে ফান্ড আছে দিল্লি থেকে, ওরা ইচ্ছে করলেই এমপ্লয়মেন্ট দিতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই ইচ্ছাটা ওদের নেই। এবং ত্রিপুরা আপনারা দেখছেন বিভিন্ন সেক্টরে, এটা মেডিকেল সেক্টর হোক, এমপ্লয়মেন্ট সেক্টর হোক, টিচিং সেক্টর হোক, চারিদিকে সেক্টরেই হোক, চারিদিকে মানে কোনো চাকরি কিন্তু দেওয়া হচ্ছে না। আর রতনলালের যে আপনারা অ্যানাউন্সমেন্টটা শুনেছেন, এটা হচ্ছে পুরোটাই এডিসি ইলেকশনের দিকে লক্ষ্য রেখে। আমি আমার ত্রিপুরাসা ভাই বোনদের বলবো যে আপনারা এই রতনলালের বাটপারি কথায় কান দেবেন না। যে 3,700 কত চাকরি দেওয়া হবে, তারপর এর ভিতরে এসটি ক্যান্ডিডেটদের অনেক বেশি চাকরি দেওয়া হবে, এসব জুমলা প্রতিশ্রুতিতে আপনারা একদমই হিলবেন না। কারণ হচ্ছে গিয়ে ওরা আলটিমেটলি কিছুই করবে না। ওদের মোডাস অপারেন্ডি মানে ওদের কাজ করার প্রসেসটা হচ্ছে, যখনই ইলেকশন আসে ওর কয়েক মাস আগে কিছু প্রতিশ্রুতি ছেড়ে দেওয়া, প্রেস কনফারেন্স করা, করে বলা যে এটা করব, ওটা করব, ওটা করব, এই করব, করে সাধারণ মানুষের মধ্যে, নিরীহ মানুষের ভিতরে আশাটা জাগিয়ে দেওয়া যে আমি এটা করতে। যেমন 4,000 চাকরি দেবে ত্রিপুরা গভর্নমেন্ট, এটা কখন অ্যানাউন্স হলো? ঠিক এডিসি ইলেকশনের আগে। আপনারা আজকে লিখে রাখুন, এই 3,700 চাকরির ভিতরে কেউই চাকরি পাবে না, কেউই পাবে না। এটা এভাবেই চলতে থাকবে, প্রসেসগুলো চলতে থাকবে, ফর্ম ফিল আপ করবে লোকে, টাকা দেবে, গভর্নমেন্টের কাছে আরো টাকা আসবে, তারপর দেখবেন এডিসি ইলেকশন হয়ে গেল, তারপর হাত ধোয়া, এডিসি ইলেকশন শেষ, ওদের চাকরির প্রমিস শেষ। আপনারা খুব ভালো করে জানেন যে ত্রিপুরা বিজেপি গভর্নমেন্টের ভিশন ডকুমেন্টে কি লেখা ছিল। 2018-এর মার্চে ওখানে লেখা ছিল, এটা আবার লেখা ছিল না শুধু, এটা লেট ফাইন্যান্স মিনিস্টার অরুণ জেটলি থেকে শুরু করে ত্রিপুরার অশোক সিনহা থেকে সমস্ত বড় বড় মাথারা ছিলেন সোনারতরী হোটেলে, যেখানে একটা ভীষণ ডকুমেন্ট পাবলিশ করা হয়েছিল যে বিজেপিকে ভোট দিলে, বিজেপি ক্ষমতায় আসলে গভর্নমেন্ট কি কি করবে। তো ওখানে বড় করে লেখা ছিল প্রথম পাতাতে যে প্রথম বছর ত্রিপুরাতে 50,000 লোককে গভর্নমেন্টে চাকরি দেওয়া হবে। পেয়েছে 50,000 লোক? পায়নি। ভিশন ডকুমেন্টে যা লেখা আছে এখন অব্দি বিপ্লব দেব একটাও ফিল করতে পারেনি, একটা মানে কমিট, একটা প্রতিশ্রুতি রাখতে পারেনি। এটা যেটাই হোক, এটা সেভেন্থ পে মানে যতগুলো আছে ওখানে সবগুলোই ছিল বেসিক্যালি ঢপ। তো এই জন্য আবার দেখবেন আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী, যিনি নাকি রাজ্যবাসীকে প্রত্যেক সপ্তাহ মানে কি বলবো মনোরম ভাষাতে বিভিন্ন রকমের কথা বলে সবাই আপনাদের হাসান বা ইয়ে করেন। হ্যাঁ, একটা ওনাকে ক্রেডিট দিতে হবে যে প্রত্যেক সপ্তাহে উনি মানুষকে হাসাচ্ছেন, এই ক্রেডিটটা ওনাকে দিতে হবে, উনি করছেন সাকসেসফুলি গত 3.5 বছর ধরে। তো আপনারা জানেন যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেছেন যে 18,500 চাকরি গভর্নমেন্টে দেওয়া হয়ে গেছে। এখানে একটা জিনিস দেখুন, যেই মুখ্যমন্ত্রী নিজে বলেছে 50,000 চাকরি দেবে 1 বছরে, আর টাইমস অফ ইন্ডিয়ার ইন্টারভিউতে বলেছে
দিল্লিতে মুখ্যমন্ত্রী হওয়ার পরে দিল্লি গিয়ে যে 30 মাসে 7 লক্ষ চাকরি দেওয়া হবে, আমাদের কাছে এখনো আছে ভিডিওগুলো। 30 মাসে 7 লক্ষ চাকরি দেওয়া হবে ত্রিপুরায়। তারপর ভীষণ ডকুমেন্টে লেখা আছে যে 12 মাসে 50,000 চাকরি দেওয়া হবে। তো এগুলো তো সব জুমলা ঢপ, এগুলো তো হয়েই গেল সময়। 3.5 বছর চলে গেল, আর আছে মাত্র 2 বছর। তো আপনারা যেমন ত্রিপুরার জনগণকে ঘোড়ার ডিম দিয়েছেন বিপ্লব বাবু, রতন বাবু, তো আপনাদেরও 2023-এর ইলেকশনে ত্রিপুরার জনগণও ঘোড়ার ডিম আবার ব্যাক করবে। তো ওই জন্য রেডি থাকবেন। পলিটিক্স, পাওয়ার এগুলো পার্মানেন্ট না, এগুলো টেম্পোরারি। মানুষকে ভুল প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করে বাটপারের মতো ক্ষমতায় বসাটা খুব সোজা, কিন্তু মানুষকে একবার আপনারা প্রতারণা করতে পারবেন, বারবার পারবেন না প্রতারণা করতে। তো আমি আবার 10,323-এর ইস্যুতে এসে বলছি যে আপনারা যে প্রোটেস্ট করছেন এটা অর্গানাইজড ওয়েতে চালান। তার মানে হলো যে আপনারা প্রোটেস্ট শুরু করলেন, যেমন সেক্রেটারিয়েট অবরোধ করেছেন, ওটা খুব সাকসেসফুল ছিল প্রোটেস্ট। তারপরে আপনাদের মিটিং করে আপনাদের কিছু দেওয়া হলো, প্রতিশ্রুতি দেওয়া হলো, কিন্তু কোনো প্রতিশ্রুতি রাখা হলো না। তো এবার যেটা আপনারা করতে যাচ্ছেন 3 তারিখ থেকে, আপনারা গণতান্ত্রিকভাবে এমনভাবে করুন আন্দোলনটা যে সারা ত্রিপুরা যাতে দেখে। আর যারা আপনাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, রতনলাল নাথ থেকে বিপ্লব দেব, এদেরকেও দেখান যে গণতান্ত্রিকভাবে মানুষের শক্তি কাকে বলে। গণতান্ত্রিক পদ্ধতিতে আপনারা আন্দোলন করুন, আন্দোলন করে দাবি দেওয়া করে ওদেরকে ঘিরে রাখুন। যাই করবেন গণতান্ত্রিকভাবে করুন। আপনাদের বিরুদ্ধে অনেক কিছু লেলানো হবে, পুলিশ থেকে, গুন্ডা থেকে, সবকিছু, কিন্তু ওগুলো ভয় পাবেন না। মনে রাখবেন আপনাদের সংখ্যাটা অনেক বেশি। আর আপনারা যদি ইউনাইটেড থাকেন, ইউনাইটেড হয়ে যদি আপনারা মাঠে নামেন, আপনাদের কেউ পরাস্ত করতে পারবে না। তবে 10,300 ভাই বোনদের কাছে আমার অনুরোধ হবে যে আপনারা যে 3 তারিখ থেকে যে আন্দোলনটা করছেন এইটা বন্ধ করবেন না, এটা চালিয়ে যান যতদিন না আপনাদের দাবি দেওয়া খাতায় কলমে লিখিতভাবে হয়। আপনাদের যাতে এমপ্লয়মেন্ট দেওয়া হয়, আপনাদের যাতে রিস্টোর করা হয় আপনাদের লাইভলিহুড। আর আপনারা তো জানেন আপনাদের সঙ্গী সাথীদের ভিতরে 70-75 জন অলরেডি মারা গেছেন, অনেকে আত্মহত্যা করেছেন 10,323-এর। এটা খুবই মর্মান্তিক ব্যাপার যে গভর্নমেন্ট এইভাবে নিষ্ঠুরভাবে যদি চায়, ত্রিপুরা গভর্নমেন্ট দিতে পারে 10,323-কে এমপ্লয়মেন্ট, কিন্তু সেই ইচ্ছাটা নেই। এদের ইচ্ছাই হচ্ছে জুমলাগিরি করা, ভুলভাল বকা, মানুষকে ভুল দেখানো আর প্রতারণা করা। প্রতারণাটা হচ্ছে গিয়ে, প্রবলেমটা হচ্ছে বন্ধুরা, প্রতারণা এই বিপ্লব দেব বা রতনলাল বধু এদের রক্তের মধ্যে আছে। এবং বিজেপিরও সবাই এখন বুঝতে, দেখুন বিজেপি বা যে কোনো পার্টি বলুন, যে কোনো পার্টিতে ভালো মানুষ, ভালো লোক থাকে কিছু, খারাপ থাকে কিছু, আর কিছুটা সংখ্যক ক্রিমিনাল থাকে। প্রত্যেকটা পার্টির মধ্যে এই কম্বিনেশনটা থাকে। তো বিজেপিতে যারা মেজরিটি আছেন, ভালো লোক যারা আছেন, তারাও বুঝতে পারছেন যে বিপ্লব দেবের সিএম থাকার কারণে এবং রতনলালের কারণে, রতনলাল তো কংগ্রেসি, উনি তো কংগ্রেস থেকে এসছেন, এদের কারণে কিন্তু ত্রিপুরাতে বিজেপি পার্টিটাই কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। গভর্নমেন্ট তো চালাতে পারছেই না, উল্টো চারিদিকে কিন্তু পার্টিটা ধ্বংস হয়ে যাচ্ছে। তো 10,323-কে নিয়ে বন্ধুরা আপনাদের বলবো, আমার সাথে অনেকেই আপনারা যোগাযোগ করেন, প্রত্যেকদিন রেগুলার যোগাযোগ রাখেন। আপনাদের এটাই বলবো যে এখন যেটা আন্দোলন করছেন, এই আন্দোলনে আপনারা কিন্তু মানে আন্দোলনটা বন্ধ করবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। কারণ প্রত্যেকবারই আপনারা আন্দোলন শুরু করেন, তারপর এটা বিপ্লব দেব হোক, রতনলাল হোক, এরা সবাই আপনাদের কিছু মিথ্যা প্রতিশ্রুতি দেয়, আপনাদের ডাকিয়ে মিট করে বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দেয়, যেমন দিয়েছে 2 মাসের মধ্যে দেখবে, কিন্তু ওরা কিছুই করবে না। কারণ ওদের কাছে করার কোনো ইচ্ছে নেই, ওদের ইচ্ছাই হচ্ছে জুমলা প্রতিশ্রুতি দিয়ে টিকে থাকা। তো এরপরে আমি আসছি যে ত্রিপুরা রাজ্যে এই যে ফ্রি ডায়ালিসিস, যেটা নাকি ডায়ালিসিস পেশেন্ট যারা নাকি হসপিটালে আছেন তাদের ডায়ালিসিস বন্ধ হয়ে গেছে, যারা নাকি ফ্রি ডায়ালিসিস পেতেন গরিব মানুষেরা, এখন গরিব মানুষেরা ডায়ালিসিসের অভাবে মারা যাচ্ছেন। তো এই যে 2,000 থেকে 3,000 টাকা দিয়ে বাইরে থেকে যে ডায়ালিসিস করতে হচ্ছে ত্রিপুরার গরিব মানুষদের,
এটা যেন গভর্নমেন্ট ইমিডিয়েট যেন আপনারা রিভার্ট করেন। কারণ আপনারা মনে রাখবেন, বিপ্লব দেব এবং রতনলালের উদ্দেশ্যে বলছি, আপনারা কিন্তু এই 3.5 বছরে খালি ত্রিপুরা গভর্নমেন্টটাকে খালি ধ্বংস করছেন না, আপনারা কিন্তু নিজেরা নিজেদের বিজেপি পার্টিটাকেও ধ্বংস করে ফেলছেন। মানুষের মধ্যে সেই জনপ্রিয়তা নেই, চলে গেছে। চারিদিকে হাহাকার, চাকরি নেই, কোনো মানে চারিদিকে একটা হাহাকার চলছে সারা ত্রিপুরাতে। আর এছাড়া খুন খারাপি, তারপর রেপ, সমস্ত কিছু কিন্তু হু হু করে বাড়ছে ওগুলো। তো বেসিক্যালি বিপ্লব দেব চিফ মিনিস্টার হিসাবে এখন অব্দি ত্রিপুরাতে গভর্নমেন্ট চালাতে 3.5 বছরে মানে আটার ফেলিওর ফ্রম অল সাইডস। এটার বলার অপেক্ষা রাখে না। আপনারা জানেন কি কি হচ্ছে এখন সারা ত্রিপুরাতে। তো আমার কথা হলো, মানুষের ভোটে জিতে আপনারা ক্ষমতায় এসছেন। এখন যদি মানুষকেই আপনারা যদি বাস দেন দিনের পর দিন, তাহলে কিন্তু আগামী ইলেকশনে আপনারা বাস খাবেন। এটা আপনারা মনে রাখবেন। আপনারা যে ভাবছেন গুন্ডা পান্ডা লেলিয়ে তারপর ইভিএম বা ভোট রিগিং করে আপনারা আবার আগামী ইলেকশন জিতে যাবেন, এটা কিন্তু আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। এভাবে হবে না, এভাবে গণতন্ত্র চলে না। এমনকি আপনারা খুব ভালো করে জানেন যে গণতন্ত্রে এই যে অশুভ শক্তির উত্থান একটা সময় হয়, তারপর কিন্তু এই সমস্ত অশুভ শক্তি কিন্তু বিদায় নিয়ে যায়। তা আমি বলবো যে ত্রিপুরাতে বিপ্লব দেবের উদ্দেশ্যে বলবো যে আপনি আপনার বিরোধীদের পেছনে গুন্ডা না লেলিয়ে, পুলিশ না লেলিয়ে, বৃদ্ধদের ভাতা না কেটে, বিভিন্ন দিকে মানুষকে কষ্ট না দিয়ে আপনি চেষ্টা করুন যাতে মানুষের আশীর্বাদ কিছুটা পেতে পারেন। তাতে হয়তো আপনি মানুষ হিসাবে বেঁচে থাকতে পারবেন। কিন্তু আপনি যা করছেন এখন, 50,000 বৃদ্ধ মানুষের ভাতা বন্ধ করে দিয়ে, চারিদিকে আপনি যা করছেন, হসপিটালে ফ্রি ডায়ালিসিস বন্ধ করে দিয়ে, তাতে কিন্তু মানুষের অভিশাপে আপনার ধ্বংস অনিবার্য। কেউ কিন্তু ধ্বংস বন্ধ করতে পারবে না। হুম। তারপর আমি বলবো যে নেক্সট টপিকে যে আসছি, হ্যাঁ নেক্সট টপিকে আসছি। আপনারা সবাই দেখছেন ত্রিপুরাতে পলিটিক্যাল সিচুয়েশন, যে ত্রিপুরা বিজেপি পার্টির নিজের এমএলএরাই মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে ওপেন প্রেস কনফারেন্স করে কামান দাগছে যে এরকম ভোতা, এরকম অপদার্থ মুখ্যমন্ত্রী আমরা জীবনে দেখিনি। আপনারা সবাই দেখেছেন এমএলএ আশিস দাসের ইন্টারভিউ। তারপর আরো দেখেছেন এই যে আপনাদের কি বলে পানিসাগরের এই যে বিজেপি এমএলএ বিনয় ভূষণ দাসের ইন্টারভিউ দেখেছেন। তো আপনারা যেটা দেখছেন এখন, যে বিজেপি পার্টির মধ্যে যে ওদের যে এমএলএ আছে, এমএলএ ধরুন এই যে ওদের বেশিরভাগ এমএলএ বলবো 27 থেকে 28 জন হবে, ওরা কিন্তু বিপ্লব দেবের বিরুদ্ধে অনেক আগে থেকেই বিরুদ্ধে ছিল, এখন ওপেনলি বিরুদ্ধে চলে আসছে। তো বিজেপিতে যে একটা রিভোল্ট চলছে, আপনারা এটা নিশ্চয়ই বুঝতে পারছেন। কারণ না হলে এমএলএ আশিস দাস, তারপর হচ্ছে গিয়ে এমএলএ বিনয় ভূষণ দাস, এরা কিন্তু ওপেনলি এসে এইভাবে প্রেস কনফারেন্স করে কিন্তু বিপ্লব দেবের বিরুদ্ধে কিন্তু কামান দাগবেন না। তো এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ত্রিপুরা বিজেপিতে একটা বিশাল বড় বিদ্রোহ চলছে। কেন বিদ্রোহ চলছে, কেন চলছে আপনারা নিশ্চয়ই জানেন কেন চলছে বিদ্রোহ। কারণ ত্রিপুরাতে কি হচ্ছে, গত 3.25 বছর ধরে বিপ্লব দেব, আর বিপ্লব দেবের যেহেতু মাথা নেই, বিপ্লব দেবের মাথা হচ্ছে রতনলাল। তো এই রতনলাল আর বিপ্লব দেব মিলে করেছে কি, সব ডিপার্টমেন্ট গুলোকে নিজেদের কুক্ষিগত করে রেখেছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে করাপশন চলছে। যেমন রতনলালের এডুকেশন ডিপার্টমেন্টের কথা বলি, ওখানে দেখে দেখে যারা নাকি মানে অপোজিশন ফ্যামিলি মেম্বারকে ট্রান্সফার করানো হচ্ছে, তারপর ওদের কাছে এই রতনলালের লোকেরা যাচ্ছে, গিয়ে সেরে বলছে যে 1 লাখ টাকা দিলে এটা আবার বন্ধ হয়ে যাবে। তো এই ধরনের করাপশন চলছে, প্রত্যেকটা গভর্নমেন্ট ডিপার্টমেন্টে চলছে, এবং শয়ে শয়ে কোটি টাকা লুট চলছে চারিদিকে। এবং এই লুটগুলো করছে পুরোটাই বিপ্লব দেব, রতনলালের ঘনিষ্ঠ লোকেরা সব করছে এটা। তো এবং ত্রিপুরাতে গত 3.5 বছরে মানে বিজেপিতে মিনিস্টার যে আছে মাত্র কয়েকজন, আর 4-5টা পোস্ট তো মিনিস্টার তো খালি। তো 3.5 বছর তো হয়েই গেল, আর তো মিনিস্টার
মানে আপনারা মনে রাখবেন, আর হয়তো কোনো মিনিস্টার দেখবেন না, এই 6-7 জন নিয়েই চলবে ত্রিপুরা বিজেপি, বা 8 জন নিয়ে। তো বিপ্লব দেব এমন একটা অবস্থা বানিয়েছে নিজের দলের মধ্যে, যে ওর সাথে দলে কেউ নেই, কিছু 5-8 লোক ছাড়া। আর গভর্নমেন্টে এমএলএদের মধ্যেও 4-5 জন ছাড়া কেউ নেই বিপ্লব দেবের সাথে। কারণটা হচ্ছে যে এই যে 27-28 জন এমএলএ যারা নাকি রিভোল্ট করেছে ওপেনলি, আপনারা সবাই জানেন যে দুর্গাপূজার পরে এমএলএ রামপ্রসাদ পালের বাড়িতে 18 জন এমএলএ ইনক্লুডিং ডেপুটি সিএম জিষ্ণুদেব বর্মনের মিটিং হয়েছে। তো এরা সবাই কিন্তু দিল্লিতেও গেছে, দিল্লিতে গিয়ে সেরে দিল্লিও কিন্তু জানে যে বিপ্লব দেবকে যদি তাড়াতাড়ি না সরানো হয়, ত্রিপুরাতে বিজেপিরও অস্তিত্ব থাকবে না, আর ত্রিপুরা গভর্নমেন্টেরও অস্তিত্ব থাকবে না। তো এটা কিন্তু ত্রিপুরা মানে বিজেপির হাইকমান্ড খুব ভালো করে জানে। তো বিজেপিতে এই বিদ্রোহটা এই জন্য হচ্ছে, কারণটা হচ্ছে গিয়ে যে এই যে এমএলএরা 27-28 জন, গত 3.5 বছর ধরে ওনারা কোনো কিছুই পাননি। কোনো কিছু পাননি মানে ওরা এমএলএ ফান্ড থেকে নিজেদের কিছু করা, কোনো পোস্ট পাননি, কিছুই পাননি ওদের। এমন কি আপনারা শুনেছেন এমএলএ আশিস দাসের ইন্টারভিউ, না হলে শুনে নেবেন, যে একটা মানে এছাড়াও আগে যারা এমএলএরা যারা রিভোল্ট করেছে, যে বিপ্লব দেব আর রতনলাল ছাড়া ত্রিপুরা গভর্নমেন্টের মধ্যে একটা টিচারকে ট্রান্সফার করা থেকে শুরু করে একটা এমপ্লয়ি ট্রান্সফার কোনো এমএলএ এর কোনো ক্ষমতা নেই। আর আপনারা শুনেছেন জাস্ট কদিন আগে বিজেপি এমএলএ বিনয় ভূষণ দাসের কি প্রেস কনফারেন্স, ওখানে উনি বলেছেন যে পানিসাগরে যে ভায়োলেন্স যে হলো, বিশাল বড় ভায়োলেন্স, এই ভায়োলেন্সে কিন্তু ওনাকে ইচ্ছে করে বাইরে রাখা হয়েছে, ডিএমএসপি থেকে সবাই। তো ব্যাপারটা হচ্ছে বিপ্লব দেবকে বলেই দিয়েছে যে বিনয় ভূষণ দাসকে যাতে কোনো পাত্তা না দেওয়া হয়। তো ব্যাপারটা কি হচ্ছে যে এমএলএরা, আমি যেটা বলতে চাইছি যে বিপ্লব দেবের আন্ডারে ত্রিপুরার এমএলএরা মানে কি বলবো, এটা মানে চাকরের থেকেও অধমে পরিণত হয়ে গেছে। বিপ্লব দেব ভাবে যে নিজে বিশাল বড় একজন রাজা, সারা জীবন থাকবে মুখ্যমন্ত্রী। কিন্তু মূর্খরা তো বোঝে না যে পলিটিক্স কিভাবে চলে, আর পলিটিক্যাল পাওয়ার আর এই পাওয়ারগুলো যে কতটাই টেম্পোরারি, এগুলো এগুলো মূর্খরা কখনো বোঝে না, বুঝবেও না। তো এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে বিজেপির একজন একজন করে এমএলএ প্রত্যেক সপ্তাহে কিন্তু রিভোল্ট করছে। তো এই জন্য 36 জন এমএলএ এর মধ্যে যদি 28 জন 29 জনই যদি আপনার বিরুদ্ধে থাকে, তাহলে আপনি মুখ্যমন্ত্রী কতদিন থাকবেন? এটা তো একদম কথা। হ্যাঁ, এখন ত্রিপুরাতে নতুন প্রভারী নিয়োগ হয়েছে। আমাকে অনেকে একটা প্রশ্ন করছেন যে কবে মনে হয় ত্রিপুরাতে মুখ্যমন্ত্রী বদল হবে। তো এটার উত্তর হলো যে ত্রিপুরায় নতুন প্রভারী নিয়োগ হয়েছে, আপনারা জানেন, উনি চার্জ নেবেন। আর এছাড়া আমি আগেও বলেছি 1 মাস আগে, এখনো একই কথা বলছি, যদি ডিসেম্বর জানুয়ারির মধ্যে বিপ্লব দেবকে সরানো না হয়, বিজেপি হাইকমান্ড যদি ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে বিপ্লব দেবকে মুখ্যমন্ত্রীর পদ থেকে যদি রিপ্লেস না করে, তাহলে প্ল্যান বি স্টার্ট হয়ে যাবে। প্ল্যান বি হচ্ছে, যেহেতু বিপ্লব দেবকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে বিজেপি গভর্নমেন্ট ফেলে দিতে অ্যাসেম্বলিতে 31টা ভোট লাগে, 31 ভোটস লাগে। তো অলরেডি আপনারা জানেন ত্রিপুরার বিরোধী যে দল আছে আছে 16টা ভোট আছে। আর বিজেপির যে বিক্ষুব্ধ গোষ্ঠী বা যেই গোষ্ঠীটা নাকি মানে সব থেকে এখন সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠী, ওদের মাত্র লাগে 15টা ভোট লাগে, 15টা এমএলএ এর ভোট লাগে বিজেপি এমএলএ এর বিপ্লব দেবকে মানে বিজেপি গভর্নমেন্টটাকেই ফেলে দিতে, বিপ্লব দেবকে সরাতে। তো প্ল্যান এ যদি সাকসেসফুল না হয়, হয়তো হবে, কারণ বিজেপি নেতৃত্ব জানে যে বিপ্লব দেবকে না সরালে কিন্তু ত্রিপুরায় বিজেপির কোনো অস্তিত্ব থাকছে না। তো এই জন্য প্ল্যান এ হয়তো খুব সম্ভবত হবে। প্ল্যান এ যদি না হয় ডিসেম্বর জানুয়ারির মধ্যে, তাহলে প্ল্যান বি স্টার্ট হয়ে যাবে। প্ল্যান বি হলো ত্রিপুরায় যে বিক্ষুব্ধ এমএলএরা দেখছেন, যাদের বিশাল সংখ্যা, আপনারা তো দেখেছেনই, 18 জন তো মিটিংই করলো। এছাড়াও আরো আছেন 10 জন। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেক সপ্তাহে কি বলছে বিজেপি এমএলএরা, এটা আশিস দাস হোক, বিনয় ভূষণ দাস হোক, সবাই
এমনকি ত্রিপুরার ডেপুটি সিএম জিষ্ণুদেব বর্মন আপনারা দেখেছেন রামপ্রসাদ পাল বা সুদীপ বর্মনদের সাথে মিটিংয়ে। তো কথা হচ্ছে, যেখানে মানে 15 জনের বেশি এমএলএ, এখানে সংখ্যাটা হচ্ছে 27-28 জন এমএলএ বিপ্লব দেবের বিরুদ্ধে, তাহলে অ্যাসেম্বলিতে যখন নো কনফিডেন্স মোশন আনা হবে, তখন কি করে বিপ্লব দেব মুখ্যমন্ত্রী থাকবে? তখন পুরো পড়ে যাবে। তো প্ল্যান এ যদি না হয়, যেটা আমি বললাম, প্ল্যান বি হবে। প্ল্যান বি হবে পুরো মুখ্যমন্ত্রী সমেত গভর্নমেন্টটাকে ইয়ে করে মানে ফেলে তারপর নূতন মুখ্যমন্ত্রীর সিলেকশন হবে, যেটা নাকি পুরোটাই ত্রিপুরার বিজেপি এমএলএরা ডিসাইড করবেন। তো বিজেপি হাইকমান্ডটা তো বোকা না, সবকিছু সিচুয়েশন দেখছে, হয়তো ডিসিশন নিতে একটু দেরি করবে, কিন্তু দেরি হলেও মনে রাখবেন, বিপ্লব দেবের মতো একজন মানুষ যদি কোনো স্টেটে মুখ্যমন্ত্রীর পদে থাকে এবং কোনো পার্টিরও যদি পদে থাকে, তাহলে ধ্বংস ছাড়া আর কিছু আপনারা আশা করতে পারবেন না, যেটা ত্রিপুরাতে দেখছেন। আপনারা প্রত্যেক সপ্তাহে দেখছেন যে ত্রিপুরার বিজেপির এমএলএরা, অপোজিশন পার্টি তো বাদ দিন, বিজেপির এমএলএরাই একজনের পর একজন এসে রিভোল্ট করছেন। তো ব্যাপারটা হচ্ছে, জনসমর্থন তো নেই বিপ্লব দেবের সাথে, নিজের পার্টিরও বেশিরভাগ গ্রাউন্ড লেভেল থেকে, কার্যকর্তা থেকে শুরু করে পার্টির লিডার অব্দি সমর্থন নেই। তারপরে মেজরিটি এমএলএ বিপ্লব দেবের বিরুদ্ধে, আপনারা তো দেখতেই পাচ্ছেন, সুদীপ বর্মন থেকে শুরু করে, জিষ্ণুদেব বর্মন থেকে শুরু করে, আশিস দাস, বিনয় ভূষণ দাস, রামপ্রসাদ পাল, কে না, সব তো ওনার বিরুদ্ধে। তো সবাই মেজরিটি এমএলএ বিজেপির বিপ্লব দেবের বিরুদ্ধে। এবার স্টেট অ্যাডমিনিস্ট্রেশনে যে আইএএস আইপিএস অফিসাররা আছে, এরাও সব ডিমোরালাইজ হয়ে রয়েছে, যে এক মূর্খর আন্ডারে এইভাবে কাজ করছে, ওরাও বিরুদ্ধে। তাহলে আপনারা বলুন, এই সবাই যদি বিরুদ্ধে থাকে, তারপর ত্রিপুরা থেকে ত্রিপুরা আরএসএস নেগেটিভ রিপোর্ট পাঠিয়েছে বিপ্লব দেবের বিরুদ্ধে দিল্লিতে, গভর্নর পাঠিয়েছে নেগেটিভ রিপোর্ট, চারিদিক থেকে এতটাই নেগেটিভিটি একটা লোকের বিরুদ্ধে, তো সে কি করে মুখ্যমন্ত্রীর পদে বেশি দিন থাকবে? কোনোভাবেই থাকবে না। আর বিজেপি যতদিন বিপ্লব দেবকে মুখ্যমন্ত্রীর পদে রাখবে, ততদিন আরো দিনকে দিন বিজেপি ধ্বংস হতে থাকবে, এবং অপোজিশন পার্টিরও এটা লাভ বলতে পারেন আপনারা। তো এই জন্য ত্রিপুরা বিজেপির যে এমএলএরা আছে, এই যে 27-28 জন, তারা বোকা না, তারা জানেন এখন থেকে তারা যদি বিদ্রোহ না করেন, যদি এখন থেকে ওরা একসাথে এক না হয়ে বিপ্লব দেবকে পাল্টান, তাহলে কিন্তু তাদের নিজেদেরও পলিটিক্যাল কেরিয়ার কিন্তু ডুম হয়ে গেল। ডুম হওয়ার মানে হলো, আর 2 বছরের মাথাতে ইলেকশন, তখন কিন্তু মানুষ আর এদেরকে ভোট দেবে না। তো এই যে 27-28 জন এমএলএ দেখছেন বিজেপির, ওরা নিজেদের কেরিয়ার, নিজেদের ফিউচার বাঁচানোর জন্যই বিপ্লব দেবকে এরাই সরাবে। তো আমার কথার অর্থ হলো, আগে পরে ত্রিপুরায় আপনারা নতুন মুখ্যমন্ত্রী দেখতে পাবেন। আপনারাও ঠান্ডা মাথায় দেখলে ভাববেন যে কি ব্যাপার, প্রত্যেক সপ্তাহে দিকে বিজেপির একজন একজন করে এমএলএ রিবেল করছে। তো যাই হোক, আমরা দেখুন, আমরা মিডিয়া থেকে বা আপনারা সবাই, আমরা সাধারণ মানুষ কি চাই? আমরা চাই সাধারণ মানুষ ত্রিপুরায় উন্নতি হোক, ভালো হোক। আমাকে দেখুন, প্রত্যেকটা লাইভের আগে আমি অনেক রকমের রিকোয়েস্ট পাই। আমাকে অনেক, ধরুন বাঙালি গ্রুপ থেকে রিকোয়েস্ট আছে যে আমাদের নিয়ে একটু বলবেন, সেই কাঞ্চনপুর হোক এদিকে। আবার অনেক টিপ্রাসা আছে, আমার যারা ফ্যান, ওরা আমাকে রিকোয়েস্ট করবেন যে স্যার আপনি ভুলে যাবেন না কিন্তু আমাদের কথা, এরকম। তো আমি একটা জিনিস বলতে চাই, দেখুন, এখনকার যুগ সেই আগের আদিম যুগ নেই। এখন এখন মানুষের শত্রু হচ্ছে অনাহার থেকে শুরু করে বিভিন্ন রকমের প্রবলেম, দৈনন্দিন প্রবলেম। এখানে আমি কে বাঙালি, কে টিপ্রাসা, কে হিন্দু, খ্রিস্টান, মুসলিম, এগুলো নিয়ে মারপিট, এগুলো নিয়ে চিন্তা করাটাই হচ্ছে ওয়েস্ট অফ টাইম। আমি চাই ত্রিপুরার সবাই আপনারা ভালো থাকুন, আপনারা সবাই উন্নতি করুন। ত্রিপুরা একটা মাল্টি এথনিক স্টেট, এখানে এথনিসিটির একটা ব্যালেন্স আছে, ব্যালেন্সটা রেখে সব দিকেই শান্তি বজায় রেখে সুন্দর করে আমাদের ভবিষ্যতের জন্য ভালো কাজ করতে হবে, এবং স্টেটের যাতে ইকোনমি ভালো হয়, মানুষ যাতে কর্মসংস্থান পায়, এটার ব্যবস্থা করতে হবে। গতকাল আপনারা একটা ভিডিও দেখেছেন নর্থ ত্রিপুরার, যেখানে পুলিশ বলছে যে একজন যাকে নাকি, হ্যাঁ, লিটন দেবনাথ নামে যাকে নাকি কিডন্যাপ করা হয়েছে দামছড়াতে,
আহ, আপনারা জানেন গতকাল ত্রিপুরা পুলিশের মানে কি করুণ অবস্থা আপনারা দেখেছেন। ওখানে ভিডিওতে পুলিশ অফিসাররা বলছেন যে আমাদের ভয় করছে, একলা আমরা যাব না ওখানে ইন্টেরিয়র এরিয়াতে। তো এই হচ্ছে ত্রিপুরার এখন পরিস্থিতি চারিদিকে। আপনারা সবাই মনে রাখবেন, আপনারা বাঙালি হন, টিপ্রাসা হন, খ্রিস্টান, যে কোনো রিলিজিয়নের হন, ইট ডাজ নট ম্যাটার। দিনের শেষে পলিটিক্স রিলিজিয়ন আপনাদের ভাত দেবে না। আপনাদের ভাত দেবে আপনাদের কাজ, আপনাদের কর্ম, আপনাদের প্রফেশন, আপনাদের এডুকেশন, আপনাদের ডেভেলপমেন্ট, আপনাদের হেলথ। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের মেইন গোল। আমাদের গোল থাকা উচিত। যেমন দেখুন গত 10 মাসে প্রায় 500-600 লোক মারা গেছে জিবি হসপিটালে, ইয়ে হয়ে আপনার অক্সিজেনের অভাবে মারা গেছে। কই ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব 25 কোটি টাকায় নতুন হেলিকপ্টার লিজের 3 বছরের অর্ডার দেওয়ার টাকা আছে, অথচ 40-50 লক্ষ টাকা দিয়ে এটা মেরামত করানোর কোনো ইচ্ছে নেই। তো এইরকম নিষ্ঠুর লোকেরা যখন আবার তার উপরে বাটপার, এরা যখন ক্ষমতায় বসে, তখন তখন আপনারা কি আশা করতে পারেন এদের থেকে, তাই না? তো ত্রিপুরার এই জন্য আমি বলবো, যারাই এখন বসে আছেন ক্ষমতায়, আপনারা মনে রাখবেন যে পলিটিক্যাল পাওয়ার এবং আপনাদের ক্ষমতায় থাকাটা দুটোই হচ্ছে টেম্পোরারি। এই সময়টার পরে কিন্তু মানুষ আপনাদের মাফ করবে না। সেই জনতার দরবারে কিন্তু আপনাদের দিতে হবে। আপনার দেখুন, আমি আরেকটা কথা বলি, বিপ্লব দেবের উদ্দেশ্যে বলছি। আপনি সোমেন সরকারের বিরুদ্ধে 100টা কেস লাগাতে পারেন, যারা নাকি অন্যান্য পত্রপত্রিকা আছে ওদেরকে গিয়ে মানে মারতে পারেন। আপনি আপনার আগের বন্ধু এবং আপনার বিজেপিরই ঘনিষ্ঠ নেতা প্রসেনজিৎ চক্রবর্তীকে মারতে পারেন গুন্ডা লেলিয়ে। আবার সেই আমাদের জার্নালিস্ট পরাশর বিশ্বাসকেও মারা হয়েছে ঠিক এইভাবে। তো এইভাবে গুন্ডামি পান্ডামি আপনি করতে পারেন, কারণ আপনি এখন ক্ষমতায় আছেন। কিন্তু আপনি যখন ক্ষমতা আপনার থাকবে না, যখন ক্ষমতা থেকে আপনাকে নামানো হবে, তখন আপনার অবস্থাটা কি হবে এখন থেকে ভাবুন, ঠিক আছে? আর দেশে জুডিশিয়ারি থেকে শুরু করে সবগুলো সিস্টেম আছে, হ্যাঁ এখন এগুলো একটু কি বলবো, একটু মরে গেছে মনে হচ্ছে, কিন্তু এগুলো থাকবে। ডেমোক্রেসি কখনো মরে না। ডেমোক্রেসির উপরে যত অ্যাটাক আসে, তত ডেমোক্রেসি রেভলিউশনের মাধ্যমে আবার জেগে ওঠে। এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। আর আমি লাইভের সাথে সাথে আরেকটা কথা বলবো, এটা আমি একটা পোস্টও দিয়েছিলাম যে কদিন আগে আপনারা দেখেছেন ত্রিপুরায় বিরোধী দলের একটা বন্ধ গেল। তো আমি বিরোধী দলের যারা নাকি অক্টোগরিয়ান বা যারা নাকি লিডাররা আছেন 70-80 বছরের, আপনাদের বলবো, আপনারা যদি নিজেদের পার্টিগুলোকে বাঁচাতে চান, তাহলে আপনারা ইয়ং জেনারেশনকে দায়িত্ব দিন, ওদেরকে ইনভলভ করুন। 70-30 একটা রেশিও রাখুন ইয়ং আর ওল্ডের, যাতে পার্টিটা সার্ভাইভ করে। নয়তো আপনারা কিন্তু 2023-এর ইলেকশনে বাড়ি থেকেও বেরোতে পারবেন না, মানে ভোটের প্রার্থী হতে পারবেন না, বাড়িঘর পোড়ানো হবে, আর বেরিয়ে ভোটও দিতে পারবেন না, যেটা নাকি হয়েছে গত লোকসভাতে 2019-এ। তো এরকম অবস্থা কিন্তু হবে। তো এই জন্য আমি বলছি, দেখুন আমি কোনো পার্টির সাথে যুক্ত নই, আমার এগুলো সবগুলো ইন্ডিপেন্ডেন্ট থটস, যেগুলো আমি শেয়ার করি। আমি মানুষের আপনাদের কথাগুলো আপনাদের কাছে আমি তুলে ধরি, বিভিন্ন ইস্যুগুলি। আমি কোনো পলিটিক্যাল পার্টি বা আইডিওলজির সাথে আমি সাবস্ক্রাইব নেই। তো এখানে যে প্রশ্নটা হচ্ছে, ত্রিপুরার আমরা উন্নতিটা চাই, এটা কোনো কমিউনিটির উন্নতি না, এটা ওভারঅল ত্রিপুরার উন্নতি। এবং ত্রিপুরার এখন যে অবস্থা চলছে, এতে কিন্তু ত্রিপুরার কিন্তু খুবই মানে খুব খারাপ অবস্থা। তো এরপরে বন্ধুরা, আমি কয়েকটা টপিকে আসছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বিশেষ বিশেষ বক্তব্য নিয়ে আসছি। এর আগে মানে ওনার যে গোবুচন্দ্র মন্ত্রীর একটা বক্তব্য বলি। রতনলাল নাথ কদিন আগে বলেছেন যে উই উইল নট ফলো আদার স্টেটস উইল ফলো আওয়ার এডুকেশন মডেল। মানে আমরা ত্রিপুরার বাইরে কোনো কোনো স্টেটের আমরা এডুকেশনাল মডেল আমরা ফলো করব না, আমাদের মডেল ফলো করবে বাইরের স্টেটগুলো। মানে চিন্তা করুন কত বড় কথা, বলে না মানে, মানে মূর্খামির যে কোনো লিমিট নেই। তো আমার আমার কথা হবে, আমার মানে অ্যাডভাইস হবে রতনলালের উদ্দেশ্যে,
আপনি প্রথমে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো আপনি শিখুন, কিসের সাথে কি যোগ করলে কি হয়, গুণ হয়। আর তারপর মাতালের মতো কথা বলবেন না প্রেস কনফারেন্সে, কারণ এডুকেশন মিনিস্টার হিসেবে আপনার কতগুলো দায়িত্ব আছে। উল্টোপাল্টা কথা একদম বলবেন না, এগুলো বলা বন্ধ করুন। আর ত্রিপুরার মানুষ আপনার মতো বোকা না যে আপনি যা বলবেন ওগুলো মাথায় ঢুকিয়ে নিল। এই গেল রতনলালের কথা, আপনারা সবাই জানেন, আমি আর বেশি বলছি না রতনলালের কথা। তো তারপর আমি চলে আসছি, মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কদিন আগে বলেছেন যে আইএএস এক্সাম কি, হ্যাঁ, আইএএস এক্সাম পাশ করা কোনো কঠিন না। তো ব্যাপারটা হচ্ছে, আমি তো এই ভিডিও আর কমেন্ট দেখে তো কি হাসবো না কাঁদবো মানে ভেবে উঠতে পারি না। কারণ যেই লোক নাকি আইএএস এর ফুল ফর্মটাও বলতে পারবে না বা নিজে লিখতে পারবে না, হয়তো লিখতে গেলে কলম ভেঙে যাবে, সেই লোক আইএএস পরীক্ষা কঠিন না, কি বলে কঠিন না এটা বলছে। তো এরকম মূর্খের মতো শব্দ কথা আপনারা শুনতে থাকুন, আনন্দ করুন। শীতকাল পড়েছে, এই মূর্খের কথা শুনে যতটুকু হাসতে পারেন হাসুন, কিন্তু মূর্খের বেশি দিন নেই আর ত্রিপুরাতে। আর বিপ্লব দেবকে আমি অ্যাডভাইস করব, আপনি প্রত্যেক দিন মিথ্যে কথা বলবেন না প্রত্যেকটা মানে মিটিং এ, প্রেস কনফারেন্সে এসে। যেমন এমজিএন রাগা মেন্ডেজ নাকি ত্রিপুরাতে অ্যাভাব 80% এবং কিছু কিছু ব্লকে নাকি 106% হয়ে গেছে। ঠিক আছে, আপনারা বলুন তো একটা কথা, আমরা একটা কাজ 100% করতে পারি, 106% কি করে করতে পারি? এটা কি সম্ভব? 106%? তো এই যে মিথ্যা কথা বলা দিনের পর দিন, যেগুলোর সাথে নাকি বাস্তবের কোনো যোগ নেই, বিপ্লব দেবের যত কিছু মুখ থেকে বেরোয় একটারও বাস্তবের সাথে যোগ নেই। 18,500 চাকরি বিজেপির মিনিস্টাররা এমএলএরা বলতে পারে না যে কে পেয়েছে 18,500, এগুলো সব মানে ঢপ। বেসিক্যালি সকালবেলা উঠলেই মানে আমি বলবো যে ত্রিপুরার এরকম দুর্দিন এসছে যে এমন একজন মুখ্যমন্ত্রী যে মানে সকালে কি বলবো যে গুটকার মতো কিছু দিয়ে বেরোনোর সাথে সাথে যেখানেই যান উল্টোপাল্টা কথা শুরু হয়ে যায়। ঠিক আছে, তো এমজিএন রেগার কিন্তু খুব খারাপ অবস্থা ত্রিপুরাতে, আপনারা সবাই জানেন, কাজ নেই কর্ম নেই। আচ্ছা, তারপর হলো এই যে যে কোনো অপোজিশন পার্টি স্ট্রাইক ডাকলে বিভিন্ন রকমের পার্টি অফিস পোড়ানো হচ্ছে, এই করা হচ্ছে। তো আমি যারা অপোজিশন পার্টিগুলো আছে আপনাদের বলবো, আপনারা গান্ধীবাদী মানে ওই ধরনের ধারণাগুলো এখন ত্যাগ করুন। কেউ যদি আপনাদের লাঠি দিয়ে পেটাতে আসে আপনারাও পাল্টা দিন, কারণ মনে রাখবেন এটাই হচ্ছে আমাদের হিউম্যান রাইটস। যে আমাদের রাইটে, আমাদের মানে হিউম্যান রাইটসে যদি কেউ অ্যাটাক করে, আমাদের বাক স্বাধীনতায় যদি কেউ অ্যাটাক করে, আমাদের কোনো কিছুতে যদি অ্যাটাক করে, অ্যাটাকের জবাব হবে পাল্টা অ্যাটাক। এটা 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 মনে রাখবেন আপনারা। তো এই এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তারপরে একটা কথাতে আমি আসতে চাইছি যে আপনারা জানেন 25শে নভেম্বর বিপ্লব দেবের জন্মদিন ছিল, ভালো কথা, একজন মানুষের জন্মদিন হবে, পালন করবে, খুব ভালো কথা। কিন্তু কথাটা হচ্ছে, দেখুন আমরা সাধারণ মানুষ কি করি, আমাদের আত্মীয় স্বজনরা আমাদের জন্মদিনে খাওয়া দাওয়ান এবং পালন করি আমরা, এবং আমরাও নিজের পকেটের পয়সা খরচ করে পালন করি। কিন্তু গভর্নমেন্টের পয়সা খরচ করে হেলিকপ্টার নিয়ে উদয়পুর মাতাবাড়ি যাওয়া, আরে উদয়পুর আগরতলা থেকে কত দূর? হ্যাঁ, যেতে 50 মিনিটও লাগে না, ভালো করে গাড়ি। আর ও সিএম এর তারপর কনভয়, এখানে একটা হেলিকপ্টার দিয়ে যাওয়া, লক্ষ লক্ষ টাকা নষ্ট করা, এগুলো কিন্তু ত্রিপুরার মানুষ কিন্তু দেখছে। আর ত্রিপুরার মানুষও বোকা না, মা ত্রিপুরেশ্বরীও বোকা না যে কোনো বাটপার পাপীকে ক্ষমা করে দেবে, কখনো ক্ষমা হবে না। সব সব পাপেরই একদিন প্রায়শ্চিত্ত করতে হয়। এই জন্য যারা এখন পাপ করছেন পরে প্রায়শ্চিত্ত করবেন। তারপর বিজেপির এমএলএ আশিস দাস বলেছেন যে বিপ্লব দেব হচ্ছেন এখন, বিজেপির এমএলএ বলেছেন কিন্তু মনে রাখবেন, কোনো সিপিএম বা কংগ্রেসের এমএলএ না, বিজেপির এমএলএ আশিস দাস বলেছেন নভেম্বরের 22 যে বিপ্লব দেব হচ্ছে এখন ত্রিপুরার 185th সেলফ ডিক্লেয়ার্ড কিং। এটার মানে হলো, এটা একটা মানে সার্কাস্টিক ওয়েতে এমএলএ আশিস দাস বলে, এটার কথা হলো যে ইলেকশনে জনগণের ভোটে জিতে এসে এক মূর্খ সিংহাসনে বসে ভাবছে সে রাজা। আরে সে তো রাজা তো না, সে উলঙ্গ রাজাও না,
সে নিজের বাস নিজেই দিচ্ছে, নিজেই ধ্বংস করছে নিজেকে। তো এই জন্য বলছি যে বিজেপি পার্টিতে কিন্তু বিপ্লব দেবের বিরুদ্ধে বিদ্রোহ লেভেলটা অনেকটাই হাই, এবং আপনারা এটার প্রতিফলন দেখতে পারবেন, প্রত্যেক সপ্তাহেই দেখতে পাবেন। হ্যাঁ, তারপর এমএলএ আশিস আশিস দাস বলেছেন যে বিপ্লব দেব আমাকে হ্যারাস করেছে, কনস্পায়ার করেছে, যেহেতু আমি অমিত শাহজিকে ইনফর্ম করেছি ত্রিপুরার ডিগ্রেডিং কন্ডিশন বিপ্লব দেবের আন্ডারে। হ্যাঁ, তারপর বিজেপির সবাই কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই কথাটা যারা আমার কথা শুনছেন বিজেপির তারাও জানেন, বিজেপির এমএলএ থেকে শুরু করে সবাই কিন্তু এখন একটা জিনিস প্রত্যেক দিনই চর্চা করেন, যে এইরকম একজন মূর্খ যে মুখ্যমন্ত্রীর পদে বসে আছে ডেলি যে উল্টোপাল্টা কথা বলছে, আমাদের পার্টির তো আর কোনো বেস নেই, কোনো অস্তিত্ব নেই, কিছু নেই, মানে একদমই পপুলারিটি ডাউন হয়ে যাচ্ছে। তাহলে আমাদের পার্টির ভবিষ্যৎ কি বিপ্লব দেবকে রেখে? তো চারিদিকে মনে রাখবেন বিপ্লব দেবের বিরুদ্ধে বিশাল বিদ্রোহ চলছে।